চুল পড়া নিয়ে দুশ্চিন্তা কিন্তু আমাদের প্রায় সবারই। আর এই সুযোগে বাজার ছেয়ে গেছে নানা রকম সাপ্লিমেন্টে, যেগুলো দাবি করে একেবারে ম্যাজিকের মতো সমাধান দেবে। কিন্তু এই যে এত এত বড়ি আর ক্যাপসুল, এগুলোর পেছনের বিজ্ঞানটা ঠিক কি? আসলে কি কাজ করে? চলুন আজ চুল পড়া আর পুষ্টির এই জগৎটার ভেতরে একটু ঢু মেরে দেখা যাক। যে কোনো মাল্টিভিটামিনের বোতলের দিকে তাকালেই দেখবেন কি দারুণ সব কথা লেখা। স্বাস্থ্যকর ত্বক আর চুল তো বটেই, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা, মানসিক শক্তি কি নেই। মনে হয় একটা বড়ি খেলেই যেন সব সমস্যার সমাধান। কিন্তু এই যে এত সুন্দর সুন্দর প্রতিশ্রুতি, এগুলো আসলে কতটা সত্যি? আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে। এই যে এত মার্কেটিং, এত দাবি, এর পেছনে বিজ্ঞান কি আসলে সায় দেয়, নাকি পুরোটাই সুন্দর প্যাকেজিং আর বিজ্ঞাপনের একটা খেলা? চলুন এই ধোঁয়াশাটা একটু কাটানো যাক। তো চুল পড়ার সাপ্লিমেন্টের কথা উঠলেই যে নামটা সবার আগে আসে, সেটা হলো বায়োটিন, মানে ভিটামিন বি7। একে তো রীতিমতো সুপারস্টার বানানো হয়েছে, বলা হয় চুলের জন্য এটা নাকি একটা ম্যাজিক। কিন্তু আসল গল্পটা কি? চলুন দেখি। বিজ্ঞান কি বলছে জানেন? একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন বায়োটিন লাগে মাত্র ৩০ মাইক্রোগ্রাম। খুবই সামান্য, তাই না? আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাদের রোজকার সাধারণ খাবার থেকেই কিন্তু এইটুকু আমরা পেয়ে যাই। এ কারণেই যারা মোটামুটি স্বাস্থ্যকর খাবার খান, তাদের মধ্যে বায়োটিনের অভাব হওয়াটা মানে প্রায় দেখাই যায় না। এখানে দেখুন দাবি আর বাস্তবতার মধ্যে তফাৎটা কত বড়। একদিকে বলা হচ্ছে বায়োটিন চুল ভালো রাখে, আর অন্যদিকে বড় বড় গবেষণা বলছে এর উপকারিতা শুধু তাদের ক্ষেত্রেই প্রমাণিত, যাদের শরীরে বায়োটিনের মারাত্মক অভাব আছে। আর আগেই তো শুনলাম এই অভাবটা হওয়া কিন্তু খুবই বিরল একটা ঘটনা। আর এটাই হলো সবচেয়ে ভয়ের কথা। অতিরিক্ত বায়োটিন সাপ্লিমেন্ট শুধু যে কোনো কাজে আসে না তাই নয়, এটা রীতিমতো বিপজ্জনক হতে পারে। ভাবুন তো, এটা হার্ট অ্যাটাকের মতো জরুরি মেডিকেল টেস্টের রেজাল্টও ভুল করে দিতে পারে, যার ফল হতে পারে মারাত্মক। তাহলে বায়োটিন নিয়ে শেষ কথাটা কি দাঁড়ালো? খুব সহজ। যদি শরীরে এর অভাব না থাকে, তাহলে সাপ্লিমেন্ট নেওয়ার কোনোই দরকার নেই। শুধু পয়সা নষ্টই না, বরং এর থেকে বড় বিপদও হতে পারে। তার মানে চুল পড়ার আসল কারণটা অন্য কোথাও। আচ্ছা, তাহলে বায়োটিন যদি সমাধান না হয়, তাহলে কি হবে? বিজ্ঞান বলছে ফোকাসটা করতে হবে অন্য জায়গায়। চুল পড়ার আসল কারণ হতে পারে নির্দিষ্ট কিছু পুষ্টির অভাব বা ঘাটতি। মানে ব্যাপারটা কোনো কিছু বুস্ট করা বা বাড়ানো নিয়ে নয়, বরং যা নেই সেটা পূরণ করা নিয়ে। এই কথাটা আসলে পুরো আলোচনার সারমর্ম। যদি শরীরে কোনো নির্দিষ্ট উপাদানের ঘাটতি না থাকে, তাহলে হাজার হাজার টাকার সাপ্লিমেন্ট খাওয়াটা অনেকটা ফুটো পাত্রে জল ঢালার মতো ব্যাপার। কোনো লাভই হবে না। আসল সমস্যাটা আগে খুঁজে বের করতে হবে। যেমন ধরুন আয়রন। এটা কিন্তু বিশ্বের সবচেয়ে সাধারণ পুষ্টির ঘাটতি। আর গবেষকরা বলছেন চুল পড়া কমানোর জন্য রক্তে ফেরিটিনের মাত্রা ৭০ ন্যানোগ্রাম পার ডেসিলিটারের বেশি থাকাটা জরুরি। শুধু আয়রনই নয়, ভিটামিন ডি এর অভাবও কিন্তু চুল পড়ার একটা বড় কারণ হতে পারে। আবার ধরুন ফোলেট বা ভিটামিন বি12, এগুলোর অভাবে হয়তো চুল পড়বে না, কিন্তু অকালেই চুল পেকে যেতে পারে। তাই আন্দাজে সাপ্লিমেন্ট না কিনে এই ঘাটতিগুলো আছে কিনা সেটা পরীক্ষা করে দেখাটা অনেক বেশি জরুরি। ওহ, আর একটা খুব জরুরি তথ্য, শরীরে আয়রন ঠিকমতো শোষণের জন্য ভিটামিন সি কিন্তু দারুণ জরুরি একটা সঙ্গী। তাই আয়রনের ঘাটতি পূরণ করার সময় ভিটামিন সি আছে এমন খাবার, যেমন লেবু বা আমলকি, এগুলোও কিন্তু পাতে রাখতে হবে। এতক্ষণ তো আমরা ঘাটতির কথা বললাম, এবার চলুন মুদ্রার অন্য পিঠটাও দেখি। ঘাটতি যেমন খারাপ, তেমনি কিছু জিনিস প্রয়োজনের চেয়ে বেশি হয়ে গেলেও কিন্তু বিপদ। অনেক সময় ভালো করতে গিয়ে আমরা না জেনেই নিজেদের ক্ষতি করে ফেলি। এই অবস্থাকে ডাক্তারি ভাষায় বলে হাইপারভাইটামিনোসিস। সোজা কথায়, যখন শরীরে কোনো ভিটামিন প্রয়োজনের চেয়ে অনেক বেশি জমে যায়, তখন সেটাই বিষের মতো কাজ করে। আর তার ফলেও কিন্তু চুল পড়তে পারে। যেমন ধরুন ভিটামিন এ আর সেলেনিয়াম, দুটোই শরীরের জন্য দরকারি, কোনো সন্দেহ নেই। কিন্তু এগুলো যদি নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি খাওয়া হয়, তাহলে হিতে বিপরীত হতে পারে। মানে চুল পড়া তো কমবেই না, বরং আরও বেড়ে যেতে পারে। একটা সত্যিকারের ঘটনা বলি, শুনুন। ২৮ বছরের একজন মহিলা, রিনাল ডায়ালাইসিস চলছিল যার।
হঠাৎ করেই তার চুল পড়া শুরু হয়। কারণটা কি ছিল জানেন? তিনি রোজ ৫,০০০ আইইউ ভিটামিন এ সাপ্লিমেন্ট নিচ্ছিলেন। আর যেই মুহূর্তে তিনি ওই সাপ্লিমেন্টটা বন্ধ করে দিলেন, ঠিক ১ মাসের মাথায় তার চুল পড়াও থেমে গেল। কি অদ্ভুত, তাই না? এটা থেকেই পরিষ্কার বোঝা যায় যে বেশি মানেই ভালো, এই কথাটা কিন্তু সবসময় সত্যি না। বেশ, তাহলে এত সব আলোচনার পর আমরা কি শিখলাম? চুলের স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য সবচেয়ে বুদ্ধিমানের এবং বিজ্ঞানসম্মত পথটা আসলে কি? চলুন শেষ পর্যায়ে এসে পুরো বিষয়টা একটু গুছিয়ে নেওয়া যাক। পথটা আসলে খুবই সহজ এবং যুক্তিসঙ্গত। প্রথম কাজ হলো একজন বিশেষজ্ঞর সঙ্গে কথা বলা। এরপর নিজের আন্দাজের ওপর ভরসা না করে রক্ত পরীক্ষা করে দেখা যে শরীরে নির্দিষ্ট কোনো কিছুর ঘাটতি আছে কিনা। যদি কোনো ঘাটতি ধরা পড়ে তবে শুধু সেটার জন্যই সাপ্লিমেন্ট নেওয়া। আর সবচেয়ে বড় কথা হলো রোজকার খাবারে মনোযোগ দেওয়া, একটা সুষম ডায়েট মেনে চলা। শেষ পর্যন্ত আমাদের সবার জন্য এই প্রশ্নটা নিয়ে ভাবার সময় এসেছে। চুলের যত্নের আসল ভবিষ্যৎ দামি দামি সাপ্লিমেন্টের বোতলে বন্দি, নাকি আমাদের প্রতিদিনের খাবারের প্লেটেই লুকিয়ে আছে? বিজ্ঞান কিন্তু বারবার আমাদের রান্নাঘরের দিকেই ইঙ্গিত করছে।